নবম সংসদে কিন্তু বিএনপি অনেক জায়গায় কারচুপি করছে আমার 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 জানা মতে, আমার দেখা মতে। কাজে সব মিলিয়ে ওটা ভালো একটা নির্বাচন ছিল। দশম থেকে 2014-তে এসে শেখ হাসিনা যখন আবার একতরফা নির্বাচনে করতে গেল, সেখানে একটা জিনিস উনি করেছিলেন, সেটা হলো সব দলকে সুযোগ দিয়েছিলেন, কাউকে কিন্তু আইন করে বাদ দেন নাই। নবম সংসদে কিন্তু বিএনপি অনেক জায়গায় কারচুপি করছে আমার 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 জানা মতে, আমার দেখা মতে। কাজে সব মিলিয়ে ওটা ভালো একটা নির্বাচন ছিল। দশম থেকে 2014-তে এসে শেখ হাসিনা যখন আবার একতরফা নির্বাচনে করতে গেল, সেখানে একটা জিনিস উনি করেছিলেন, সেটা হলো সব দলকে সুযোগ দিয়েছিলেন, কাউকে কিন্তু আইন করে বাদ দেন নাই। কিন্তু যেহেতু আমরা তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলাম সকলে, তখন বিএনপি এবং আমাদের এবং জামাত সেই নির্বাচন বর্জন করেছিল এবং তাদের এরশাদ সাহেবের কন্ডিশনালি এসেছিলেন 2014 সালে জাতীয় পার্টি কন্ডিশন ছিল সবাই আসলে আমরা আসবো, এবং উনি আমাদেরকে আগের থেকে আমাদের সিগনেচার করা লেটার নিয়ে নিয়েছিলেন যে তোমরা এটাকে বর্জন করবা যদি আমি যখন বলি, যদি ওরা সবাই না আসে। আমরা কিন্তু বর্জন করার জন্য সবকিছু রেডি ছিলাম, উনি শেষ করতে বর্জন করতে পারে নাই। তবুও 90% 270টার মতো সিটে আমরা নির্বাচন করি নাই। 2014 আমরা নির্বাচন করি নাই, বিএনপি করে নাই, জামাত করে নাই। এবং আমরা যখন চলে গেছি নির্বাচনটা পিছিয়ে দেওয়ার দাবি করেছি, পিছানো হয় নাই, ফলে একতরফা নির্বাচন হয়ে গেছে। আর 2026-এর সঙ্গে এটার পার্থক্যটা কি? এটা 2026-এ একতরফা নির্বাচন হয়েছে, শুধু বিএনপি আর জামাত করেছে, আর অফিসিয়ালি আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে, আর আনঅফিসিয়ালি আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। আমাদের কোনো জায়গায় সঠিকভাবে করতে হবে, ঠিক কিনা? আমাদেরকে দাঁড়াতে যেমন আমাদের ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছে। 2014-তে কিন্তু বিএনপির লোকরা নির্বাচন কেন্দ্রে আসতে বাধা দিয়েছে, বোমা মেরেছে, অনেকে আগুন জ্বালিয়েছে, গাড়িঘর ভাঙচুর করেছে। 2026-এ কিন্তু আওয়ামী লীগ কোনোখানে কাউকে ভোট দিতে বাধা দেয় নাই। তাহলে আইন করে 2014-তে আইন করে একতরফা নির্বাচন করা হয়েছে 2014-তে, 2026-এ, আর 2014-তে কিন্তু আইন করে একতরফা নির্বাচন করা হয় নাই। পরিবেশ সৃষ্টি করা হয়েছে, এখন হঠাৎ করে চলে গেছে, এখন ওরা যেটা একতরফা নির্বাচন হয়ে গেছে, কিছু লোক উইদাউট এনি ইলেকশন পাস করেছে। কেন আমরা চলে আসছি, আমি চলে আসছি, ওরা চলে আসছে, সবাই চলে আসছে। 270টার মতো লোক জাতীয় পার্টির লোক চলে আসছে, বিএনপি চলে গেছে, আসে নাই, জামাত আসে নাই, অটোমেটিক আওয়ামী লীগ জিতছে। এটাও খারাপ, এটা আমি ভালো বলছি না। 26-এ কিন্তু আসতে দেওয়া হয় নাই, আমাদের একটু করতে দেওয়া হয় নাই, এবং আমাদের ভোটারদেরকে বিভিন্ন জায়গায় ভয়ভীতি দেখানো হয়েছে। কাজে 2014-এর ইলেকশন আর 2026-এর ইলেকশনের মধ্যে কোনটা বেশি খারাপ? হ্যাঁ, সেটা তো পরে আসছে, কারচুপিটা পরে আসছে। 2018-তে কি বলছে? রাতের নির্বাচন, দিনের নির্বাচন রাতে হয়েছে। আর আমাদের এখানে 26-এ কি হয়েছে? আগের দিন হয়েছে, সেদিন হয়েছে সারাদিন, পরের দিন পর্যন্ত হয়েছে। এগুলোর প্রমাণ আমাদের কাছে বিভিন্ন জায়গায় আমরা পেয়েছি। এগুলো নিয়ে আমরা মামলা করতে চাইনি, কারণ মামলা করে কোনো লাভ হবে না, এবং কোনো কিছু অনেকে বলেছে আমাদের সিগনেচার করে নিয়েছে আগেই, যে আমরা যারা আমাদের এজেন্ট ছিল, এবং তারা বলেছে, অনেকে বলছে আমাদেরকে গণনা করছে কি প্রিজাইডিং অফিসার রুমে, সেখানে দেখা গেলো আগেই 2-3টা বাক্স ভর্তি হয়ে রয়েছে। তারা বলছে না, এগুলো আমরা কালেক্ট করে নিয়ে আসি। অনেকে বলছে যে আমাদের রুমের ভিতরে এজেন্ট থেকে বের করে দিয়ে দেখি 2-1টা এক্সট্রা বাক্স, ঠিক বলে এটা ভর্তি হয়ে গেছে এই জন্য। এবং তারপরের দিনও শেষ পর্যন্ত আমরা সারা দিন আমাদের এজেন্টগুলোকে বের করে দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের এজেন্ট বের করে এক শ্রেণীর মানুষকে দিয়ে সমানে করা হয়েছে। তাহলে দিনের ভোট রাতে হয়েছে, আর এটা দিনের ভোট রাতে হয়েছে, সকালে হয়েছে, দুপুরে হয়েছে, বিকালে হয়েছে, পরের দিন সকালে হয়েছে। তাহলে কোনটা ভালো? এটাও খারাপ, কোনটা বেশি খারাপ? এইটা বেশি। আর 2024-এর ভোটে কি হয়েছে আমি তো লিখছি, আমার আর্টিকেল দেওয়া হয়, আমি 3 ধরনের নির্বাচন হয়েছে। একটা যে 100% ফেয়ার, আমার এখানে নির্বাচন রং করে কেউ কিছু বলেনি, আইন কারণ কড়াকড়ি ভাবে মানা করছে, লোকজন যে আসছে ভোট দিচ্ছে, যে আসেনি যায়, এরকম অনেক কিছু 100% ফ্রি অ্যান্ড ফেয়ার দাঁড়াতেও দিয়েছে সবাইকে। ওখানে কিন্তু আওয়ামী লীগকে কিন্তু বাধা দেওয়া হয়নি কোনোখানে, আর সরি বিএনপিকে বা জামাতকে বাধা দিয়েছিল, কিন্তু বিএনপি আইন করেছিল বোধহয়, বিএনপিকে কিন্তু বাধা দেওয়া হয় নাই, বিএনপি আসে নাই। তো 26-এ মনে করেন আপনারা বললে আপনাদের মক্কেলরা শুনে নেয়, অনেককে তারা অনেকটা একেবারে মানে
অভিভাবক তুল্য অথবা তার চেয়েও বেশি মনে করে যে উনি আমার ছেলের জীবন বাঁচিয়েছে, উনি আমার এই জিনিসটি উদ্ধার করে দিয়েছে, তার কাছে আমার জীবন সবকিছু আমার বন্ধ রাখা আছে, যেটা উনি বলবে সেটাই সত্য। কাজে আইনজীবীরা একটা কথা বললে সমাজে যেটা যত তাড়াতাড়ি জনমত সংগঠিত করা যায়, অন্য কারো পক্ষে এত সহজ হয় না। এবং আমাদের দেশের উপমহাদেশের রাজনীতিতে আইনজীবীরাই কিন্তু সবসময় রাজনীতিতে ডমিনেট ফ্যাক্টর ছিলেন। ইদানিং স্বাধীনতার পর থেকে শুরু করে 90-এর পর থেকে এই জিনিসটা পিছিয়ে হটে গেছে নানান কারণ। আমি মনে করি আমাদের দলে যখন নতুন জাগরণ হচ্ছে বলে আমি মনে করি, রেনেসাঁ, উই আর রিবর্ন, আমি মনে করি জাতীয় পার্টি এখন নতুন ভাবে জীবন লাভ করছে। সেখানে আমি এই জিনিসটিকে গুরুত্ব সহকারে দেখতে চাই। আপনাদেরকে আমি কথা দিচ্ছি, আইনজীবীরা আপনারা শুধু জিপি পিপি ইত্যাদির জন্য আপনারা মনে করেন একটা দলে আসবো, কতটা পাবো, ওই জন্যই আমরা ফেডারেশন করবো। আমি মনে করি সেদিকে দৃষ্টি না দিয়ে আপনারা জাতীয় রাজনীতি করবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, অন্য কিছু হবেন, জাতীয় রাজনীতিতে অবদান রাখবেন, সেইভাবে চিন্তা করে রাজনীতিতে আসেন। আমি জাতীয় পার্টির পক্ষ থেকে আপনাদের বলতে চাই, যেহেতু আমার 300 আসনে আমরা ক্যান্ডিডেট রেডি করার চেষ্টা করছি এবং অনেক জায়গায় আমাদের ভালো ক্যান্ডিডেট নেই এখন যারা আছেন তাদের মধ্যে। আইনজীবীদের মধ্যে যারা ব্রাইট, ভালো এবং যারা আমি মনে করি যাদের ভালো করার সুযোগ আছে, তাদেরকে আমি জাতীয় রাজনীতিতে সর্বাগ্রে সুযোগ দিতে চাই। কাজে ওইভাবে নিজেরা সংগঠিত হন। আইনজীবীরা সংগঠিত হলে অনেক কিছু এমনিও করা যায়, আর আইনজীবী এককভাবেও আপনি এলাকায় বিরাট একটা অনেক কিছু করতে পারবেন। তো এই জাতীয় আইনজীবী ফেডারেশনে যারা আজকে আসছেন, আমি একটা কথা হলো, এটা আমাদের সহযোগী সংগঠন। আমরা আপনাদেরকে জোর করে কিছু চাপিয়ে দেব না, আপনারা নিজেরা ডেভেলপ করবেন, আমরা সর্বাত্মক সহযোগিতা করব আমাদের তরফ থেকে, এই কথা আপনাদেরকে দিতে পারি। আর একটা জিনিস হলো যে আপনারা যেগুলো কথা বলেছেন এখানে, এগুলো আপনারা ডিসাইড করবেন। কেউ বলেছেন বিভাগীয় উপকমিটি করার জন্য, ইউ আর অ্যাট লিবার্টি, নিজেরা যেভাবে ভালো হয়, ভাষা নিয়ে আছে আমাদের বাবুল ভাই করেন। আবার যদি মেম্বার কালেকশনের জন্য বলছেন, এটা করেন। আর একটা কথা হলো, সব আপনারা বলছেন দাবি দেওয়ার কথা, আমাদের মুরব্বী একটু আগে বলছেন যে আমাদের অনেকগুলো দাবি যেগুলো তুললে মানুষের ভালো মনে করবে এখনই। বিচার বিভাগ সম্পর্কে একটা হলো বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, আর একটা বলছেন যে উপজেলা পদ্ধতিতে যে বিচার বিভাগ ছিল এটা চালু করার জন্য, এটা আমাদের একটা দাবি, আমাদের নির্বাচনী এজেন্ডাতে আমাদের ইশতেহারেও আছে। কিন্তু এই জিনিসটার জন্য আপনারা যদি দাবি করতে চান করতে পারেন, জনগণ কিন্তু আপনাদের সঙ্গে থাকবে। আর জনগণের যে কোনো সমস্যা নিয়ে আপনারা এগিয়ে আসলে জনগণ আপনাদেরকে সমর্থন দিবে, এটা আমি বিশ্বাস করি। কাজেই আপনারা সেইভাবে যদি অগ্রসর হন, আপনাদেরকে জাতীয় পার্টির তরফ থেকে আমি বলতে পারি যে আমাদের যথেষ্ট জায়গা আছে রাজনীতিতে করার মতো, জাতীয় রাজনীতিতে অবদান রাখার মতো। সেসব জায়গায় আমি তরুণ অথবা অভিজ্ঞতা সম্পন্ন প্রজ্ঞাবান রাজনীতি আইনজীবীদের সেসব জায়গায় আমি আপনাদের নিতে চাই। আপনারা নিজেকে সেইভাবে তৈরি করেন, আসেন, এবং আমরা সেইভাবে আপনাদেরকে আমরা সেইভাবে আপনাকে মূল্যায়ন করব। সরি, সেই হিসাবে আর কয়েকটা কথা আপনারা বলেছেন যে দু একজন বলেছেন যে আমরা ওই নরসিংদী থেকে আমরা মামলার সময় খোঁজ করি, এটা আইনজীবী হিসাবে নয়, জেনারেল ভাবে বলছি। আমি কিন্তু ব্যক্তিগতভাবে নরসিংদীর মামলায় পার্সোনালি সবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। অনেককে অর্থনৈতিক সাহায্য দেওয়া হয়েছে, কোনো কারণে হয়তো উনি সেটা মিস করেছেন বা ওনার সঙ্গে যোগাযোগ করা যায়নি। আর লিটন উনি বলেছেন কান্তি গুহ, হ্যাঁ, ওনার ওখানে চট্টগ্রামের ব্যাপারে আমি মনে করি যে আপনারা সংগঠিত হন। জাতীয় পার্টি আপনাদের জন্য, আপনার জন্য বা আপনাদের যারা আপনার সঙ্গে আছেন সবার জন্যই এটা একটা ভালো প্ল্যাটফর্ম হতে পারে। সামনে আপনারা যদি যে কোনোভাবে রাজনৈতিক কিছু করতে চান, আপনারা আপনাদের সহযোগিতা করবেন। আপনাদের যে দাবি দাবাগুলো আছে এগুলো যদি আপনার আইনজীবী ফেডারেশনের মাধ্যমে আমাদেরকে দেন, আমরা ন্যাশনালি এগুলো নিয়ে ফাইট করতে পারবো এবং করবো। আমাদের রাজনৈতিক এজেন্ডার মধ্যে আপনাদের এগুলো নেওয়ার চেষ্টা করবো। বিষয় যে বক্তৃতাতে কম সময় দেওয়া ওই বলে আমি যেমন খুব অস্থির থাকতাম, খুব তাড়াতাড়ি কথা বলতাম। অনেক সময় আমাকে আপনি আস্তে কথা বলেন, কারণ কথার সময় শেষ হয়ে যায়, এটা স্বাভাবিক। ব্রিটিশ পার্লামেন্টে তাড়াতাড়ি কথা বলার জন্য ট্রেনিং দেওয়া হয় যে অল্প সময়ের মধ্যে বেশি কথা বলতে পারেন কিভাবে। যাই হোক, তারপরেও আমরা চেষ্টা করি
এটা আমি বলতে চাচ্ছি যে এটা দুঃখ করার কিছু নেই, এটা স্বাভাবিক হচ্ছে। পার্লামেন্টেও আমার সময় সবসময় বক্তৃতায় আমি ফার্মলিং করতাম, মানে কথা বেশি তাড়াতাড়ি বলার জন্য অনেক সময় মানুষে হাসাহাসি করতো। অল্প সময়ের মধ্যে বেশি কথা বলতে হবে, সময় শেষ হবে। সময় অপরিসীম নয়, সময় সবচেয়ে মূল্যবান জিনিস, এটা আমরা অনেক সময় ভুলে যাই। যাই হোক, এই মোটামুটি আপনাদের সদস্য সংগ্রহ করুন, জাতীয় রাজনীতিতে অবদান রাখার জন্য প্রস্তুত হন এবং সেইভাবে নিয়ে আসুন, এজেন্ডা নিয়ে আসুন এবং আপনাদের দাবি দাবাগুলো নিয়ে আসুন এবং আমাদের মতামত ছাড়াও আপনারা যেগুলো আইন সংক্রান্ত যেগুলো বললো, যেগুলো কথা বললো, আর যেটা আপনারা এখন বিকেন্দ্রীকরণের ব্যাপারে, এগুলো নিয়ে আপনারা কিন্তু প্রশাসনে সব করতে পারেন। আর নির্বাচনের ব্যাপারে বা অন্য ব্যাপারে যে আপনাদেরকে ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে, এটার বিরুদ্ধে রুখে দাঁড়ান। একটা সংগ্রামে, আন্দোলনে, যুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হলো সাহস। আপনি যদি সঠিক পথে থাকেন, আপনার সাহস থাকবে না কেন? সৎ সাহস নিয়ে এগিয়ে যাবেন, মানুষে আপনাকে স্যালুট করবে এবং সেই জন্যই রাজনীতি করা। সাহস না থাকলে যুদ্ধে যাওয়া যায় না, সাহস না থাকলে আন্দোলন করা যায় না, সাহস না থাকলে অধিকার প্রতিষ্ঠা করা যায় না। অধিকার আদায় করতে হবে, অধিকার রক্ষা করতে হবে। আপনাদেরকে অধিকার দেয়নি, আপনার ইলেকশন করতে যাবেন, আপনাদেরকে ইলেকশন করতে দেবেন। আপনাদের অধিকার হরণ করা হচ্ছে, সেটা রক্ষা করার জন্য রুখে দাঁড়াতে হবে। আজকে যদি রুখে না দাঁড়ান, কালকে আর একটা অধিকার নষ্ট হবে, পরশুদিন আর একটা অধিকার নষ্ট হবে, তারপরের দিন আপনি নিজের পরিবার পরিজন নিয়ে নিশ্চিতে ঘুমাতে পারবেন না। এইভাবে আমাদের অধিকারগুলি হরণ করে না হচ্ছে একের পর এক। এই অধিকার হরণের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে এবং আইনজীবীরাই হলো সবচেয়ে বড় শক্তি এবং আইনজীবীরা রাজনীতির, আমি মনে করি যে আমাদের সবচেয়ে বড় শক্তিশালী স্তম্ভ হতে পারে রাজনীতি, এবং আমাদের দলের সবচেয়ে বড় স্তম্ভ আমি বিবেচনা করি আইনজীবীদের। আসুন, আইনজীবী হিসাবে আমি আপনাদের কাছে এসে বক্তৃতা দিই সেজন্য বলছি না, আই মিন ইট, বিকজ আমি দেখেছি আমার ফাদার আইনজীবী ছিলেন, আমার দাদা আইনজীবী ছিলেন, আমার নানা আইনজীবী, আমার ভাই এরশাদ সাহেব কিন্তু MA পাস করার পরে ফার্স্ট পার্ট আইন পাস করে সেকেন্ড পার্ট পড়ার সময় আর্মিতে চলে গেছে। আইন ব্যবসার সঙ্গে এবং আইন যারা আইনজীবী তাদের যে সমাজে তাদের প্রভাব, এটা আমি নিজে দেখেছি এবং আমার বাবাও কিন্তু রাজনীতি করতেন। রাজনীতিবিদদের জন্য আইন পেশাটা অত্যন্ত সুটেবল পেশা এবং দেশের সমাজের স্বার্থ রক্ষার্থে, অধিকার রক্ষার্থে রাজনীতির আইনজীবীদের বড় ভূমিকা রাখার সুযোগ আছে। তা আপনাদেরকে বলছি, এখন আপনারা যেটা কয়েকজন এসছেন এটা কম আমি মনে করি, তারপরেও একটা বীজ বপন করা হলো, এখন এটাকে লালন পালন করবেন, এটা বড় বৃক্ষ হবে, অনেককে ছায়া দিবে। সেই বীজ বপনের উর্বর মাটিটা আমি জাতীয় পার্টিকে আপনাদেরকে এইটা সুযোগ দিতে চাই। লালন পালন আপনাদের করবেন, আমরা আপনাদের সহায়তা করব, রক্ষা করার দায়িত্ব আমাদের, আপনাদের। তারপরে বৃক্ষ হলে সারা দেশ মানুষ সেটাকে রক্ষা করবে, সেইভাবে এগিয়ে যাবেন। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।